রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আরও বেগতিক হয়ে পড়েছে। ইতোমধ্যে গুঞ্জন উঠেছে যে এই যুদ্ধের রেশ ধরে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ব। সম্প্রতি ইউক্রেনের উপর হামলার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি করেছে রাশিয়া। এর মধ্যে গেল বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে আকস্মিক হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক হামলা বলে বর্ণনা করেছেন। এই হামলার মাধ্যমে এমন এক বিস্ফোরণ ঘটানো হয় যা প্রায় ৩ ঘণ্টা ধরে চলতে থাকে। এই হামলার পর ব্যাপকভাবে শোরগোল উঠেছে যে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উক্ত হামলা চালিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানানো হয়, রাশিয়ার সামরিক বাহিনী ওই আক্রমণে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে সেটি ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর বৈশিষ্ট্য সম্পন্ন বলে জানিয়েছেন। যদিও পশ্চিমা কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত। হামলার কয়েক ঘণ্টা পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানান, রাশিয়া নতুন ধাঁচের মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোড নাম ওরেশনিক। রুশ ভাষায় এর অর্থ হ্যাজেল গাছ। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ম্যাক 10 অর্থাৎ শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি গতিতে ক্ষেপণাস্ত্র চলতে সক্ষম। তিনি বিস্তারিত বলতে গিয়ে বলেন, এটি প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে চলেছে। উৎক্ষেপণস্থল রাশিয়ার আস্ট্রাখান থেকে এটি টার্গেটেড লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র 15 মিনিট সময় নিয়েছে। ওরেশনিকের ভয়াবহতা বিশ্লেষণ করতে গিয়ে পুতিন বলেন, বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই। পুতিন বৃহস্পতিবারের হামলার কথা উল্লেখ করে বলেন, দিনিপ্রোতে একটি বড় সামরিক শিল্পস্থাপনায় এই ক্ষেপণাস্ত্র দ্বারাই হামলা চালানো হয়েছে। শিল্পস্থাপনাটি সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতো। রুশ প্রেসিডেন্ট উক্ত হামলাকে একটি পরীক্ষামূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন, যা সফল হয়েছে কারণ ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। পরের দিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় পুতিন বলেন, যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলতে থাকবে। ওরেশনিক রাশিয়ার হাতে থাকা অত্যাধিক শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র। জানা গেছে, ক্ষেপণাস্ত্রটিতে 6টি ওয়ারহেড ও প্রতিটিতে আরও 6টি সাবমিউনিশন থাকে। এগুলো একটি ক্যানিস্টারে থাকে, যা পরে মধ্য আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে বিস্ফোরিত হয়। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 2500 থেকে 3000 কিলোমিটার এবং সম্ভবত 5000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ শুরিগিনের মতে, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করার ক্ষমতা রাখে। এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত বাংকার ধ্বংস করতে পারে। তবে দিনিপ্রোর কারখানায় কোনো ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস হয়েছে এমন কোনো প্রমাণ নেই। রাশিয়ার বুকে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের হামলার পর যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘাতের তীব্রতা বিকট আকার ধারণ করায় তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধার আশঙ্কা বাস্তব হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মাঝে তথ্য এলো, রাশিয়ার কুরস্কে দখল করা ভূখণ্ডের 40% বেশি এলাকার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। মস্কোর পাল্টা আক্রমণের মুখে এটি ঘটেছে বলে দাবি করেছেন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেন জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে 800 বর্গ কিলোমিটার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে এটি ছিল কোনো বিদেশি শক্তির প্রথম স্থল অভিযান। এই আক্রমণে কিয়েভের উদ্দেশ্য ছিল ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে রুশ হামলার তীব্রতা কমিয়ে আনা, তাদের অগ্রযাত্রা থামানো ও যুদ্ধবিরতি আলোচনায় বাড়তি চাপ সৃষ্টির সুযোগ হাতে রাখা। তবে সে উদ্দেশ্য এখনও পূরণ হয়নি ইউক্রেনের। রুশ বাহিনী এখনও পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে অগ্রগতি বজায় রেখেছে। এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্যমতে কুরস্কে প্রায় 11,000 উত্তর কোরীয় সেনা উপস্থিত রয়েছে, তবে তাদের বেশিরভাগই এখনও প্রশিক্ষণরত। রাশিয়া উত্তর কোরীয় সেনার উপস্থিতি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে বর্তমানে রাশিয়ার 5,75,000 সেনা ইউক্রেনে যুদ্ধ করছে বলে দাবি কিয়েভের। এ সংখ্যা 6,90,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে তারা, কিন্তু নিজেদের সেনার সংখ্যা প্রকাশ করেনি মস্কো।
ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, তুরস্কে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালানোর পাশাপাশি পূর্ব ইউক্রেনের দুটি রণক্ষেত্র ও দক্ষিণে আসন্ন পদাতিক হামলার মোকাবিলা করতে হচ্ছে তাদের। এই সংঘাত পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের ক্রমাগত পাল্টাপাল্টি হামলা সামরিক ও কূটনৈতিক সমাধানের পথ জটিল করে তুলছে। আবার এদিকে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের কুরাখোভ অঞ্চলে প্রতিদিন 200 থেকে 300 মিটার করে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। কিছু এলাকায় সাঁজোয়া যান ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় গুরুত্বপূর্ণ প্রতিরোধ ভেঙে ফেলেছে তারা। উল্লেখ্য যে দোনেৎস্কের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র পোক্রোভস্কে যাওয়ার পথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর হচ্ছে কুরাখোভ। পাকিস্তান থেকে এক নতুন অভ্যুত্থানের শোরগোল শোনা যাচ্ছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর নেতা ইমরান খান পাকিস্তানিদের জন্য এক শক্তিশালী প্রতীকের নাম। তার কারাবন্দির খবরে দেশের তাণ্ডব শুরু হলেও এবারও তিনি কারাগার থেকে দেশবাসীর উদ্দেশ্যে এক চূড়ান্ত বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এরই জের ধরে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রবিবার বড় ধরনের বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পিটিআই। বিক্ষোভ দমনে সরকারের বক্তব্য আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সতর্কাবস্থানে থাকা দলটি এর মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে তথ্য পাওয়া যায়। দেশটির গণমাধ্যম জিও নিউজের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে করাচি থেকে এএফপি জানিয়েছে, বিক্ষোভের সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এই স্কোয়াডে 9000 সদস্য রয়েছেন, যারা পিটিআই এর যুব শাখার সদস্য। এই স্কোয়াড মিছিলের সম্মুখ সারিতে অবস্থান নেবে। তাদের কাছে পুলিশের শেল নিরোধক বিশেষ সুরক্ষা ব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এই বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ। পাকিস্তান সরকার 24 ও 25 নভেম্বর শহর জুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিসও বন্ধের ঘোষণা দিয়েছে। ইসলামাবাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত ও 25 নভেম্বর বেলারুশের প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। চলমান এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন বিষয়ক একটি আদালত। আল কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। তাকে 26 নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি অভিযোগ করেছেন, ইমরানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি আরবের হাত ছিল। সোশ্যাল মিডিয়া এক্সে পিটিআই এর অফিসিয়াল পেজে বুশরা এক ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, যখন ইমরান খান খালি পায়ে মদিনায় যায় তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া সৌদির পক্ষ থেকে কল পান। সৌদি কর্মকর্তাদের কথা উল্লেখ করে বুশরা দাবি করেছেন, তারা ইমরানের পদক্ষেপ নিয়ে তাদের অসন্তুষ্টির কথা জানান। এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে এবং ইমরানকে ইহুদিদের এজেন্ট বলা শুরু করে। ইসরায়েলের উত্তরাঞ্চলে জায়নবাদী ইসরায়েলি বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেড লক্ষ্য করে সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। গত 1 বছরেরও বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধে উপত্যকাটি জুড়ে ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে অগ্রণী ভূমিকা পালন করেছে গোলানি ব্রিগেড। এবার সেখানেই হামলা করে বসল ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলের আক্কা শহরে অবস্থিত গোলানি ব্রিগেডের শারগা প্রশাসনিক সদর দপ্তর লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কামিকাজে ড্রোনগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য যে গোলানি ব্রিগেডকে ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে সুসজ্জিত অভিজাত পদাতিক ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়, যার 5টি ব্যাটালিয়ন রয়েছে। গত মাসে দক্ষিণ লেবানন সীমান্তে এক সংঘর্ষে এই ব্রিগেডের 7 সদস্যকে হত্যা করেছিল হিজবুল্লাহ। প্রতিরোধ যোদ্ধাদের হাতে সে সময় আরও কয়েক ডজন ইসরায়েলি সেনা আহত হয়, যাদের মধ্যে 17 জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
এদিকে হিজবুল্লাহ যোদ্ধারা শনিবার দক্ষিণ লেবাননের আল বাইয়াদা শহরে দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল সংঘর্ষে লিপ্ত হন। এ সম্পর্কে সংগঠনটি জানিয়েছে তাদের হামলায় বেশ কয়েকজন আগ্রাসী ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। জানা গেছে গত মাসের শুরুর দিকে ইসরায়েলি সেনারা লেবাননে স্থল আগ্রাসন শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তবে বরাবরের মতোই ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ ক্ষয়ক্ষতির তথ্য সম্পর্কে সরাসরি বিশেষ কোনো তথ্য প্রকাশ করেনি। আবার এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এছাড়াও সম্প্রতি সশস্ত্র সংগঠনটির ছোড়া একটি রকেট হাইফা শহরের সিনাগগে আঘাত হানে। তবে ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওই হামলায় কেউ হতাহত হয়নি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার হিজবুল্লাহর ছোড়া মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে দেশটির হাইফা সহ আরও কয়েকটি এলাকা। এছাড়াও দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব জানায় শুক্রবার একদিনে ৮০টি রকেট ছুঁড়েছে গোষ্ঠীটি। একই দিন লেবাননের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায় খিয়াম শহরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেইর মিমাস এলাকায় ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে কামান থেকে গোলা ছুঁড়েছে তারা। তবে হতাহতের কোনো তথ্য তারা প্রকাশ করেনি।